সংসার জীবনে একটা মেয়েকে সবথেকে বেশি একাকিত্বে ভুগতে হয়। কারণ সংসার জীবনটা এমন একটা গণ্ডির ভিতরে আমাদের আবদ্ধ থাকি, সেখানে চাইলেও আমরা মনের কথা সবার কাছে শেয়ার করতে পারি না। চাইলেও আমাদের খারাপ লাগাগুলো দেখাতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সোয়েনিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়েই তো আজকে ব্লগটা শুরু করছি। দুপুরবেলা চা খাচ্ছি, দেখো, মানে দুপুরবেলা বলবো না, দুপুরের খাবার খাওয়ার পরে বিকালের আগ মুহূর্তের সময়টাতে। তো আমার হচ্ছে একটা সিরিয়াল দেখছিলাম বসে বসে, দেন ভাবলাম কেননা একটু চা খাওয়া যেতেই পারে। বিকালের টুকটাক অনেক কাজ করেছি, যেমন কাপড় গুছানো, ঘর গুছানো। দেন আমার ড্রেসিং টেবিলটা এত বেশি নোংরা হয়েছিল, নোংরা বলবো না, অ্যাকচুয়ালি এলোমেলো হয়েছিল, মানে একটা টান দিলে আরেকটা পড়ে যেত। সো ওই কাজটাও করে নিয়েছি, আর এই কাজগুলো অফ ক্যামেরায় করেছি। যখন আমার মন খারাপ থাকে তখন আমি অফ ক্যামেরায় নিজের মন মতো কাজ করি। রাতেবেলা আমার হাজব্যান্ড এই তো বাজার করে নিয়ে এসেছে, যেহেতু রমজান মাস চলে এসেছে, টুকটাক প্রিপারেশনটা নিতেই হবে। যদিও ফ্রোজেন ফুডগুলো আমি করি না, বাট এমনিতে শুকনা বাজারের প্রিপারেশনটা তো থাকে। একটা হাঁস নিয়ে এসেছে, বিশাল বড়, মানে 3.5 কেজি প্লাস হবে এটার ওজন। মিনা বাজার থেকে এনেছে, যদিও ক্লিন করা ছিল, বাট ছোট ছোট এত র্যাশ এগুলো তো থাকবেই। আর আমার কেন যেন মনে হয় হাঁস বাঁচতে গেলে আমাদের অনেক সময় লেগে যায়, কারণ যতই পরিষ্কার করি না কেন একটা দুইটা থেকেই যায়। তো ভাবলাম কেননা যখন নিয়ে আসছে একটু কষ্ট হলেও রাতেরটা রাতেই করে রাখি, তারপর এটা যদি আস্ত ফ্রিজে রেখে দিই দেন একটা অলসতা লেগে যাবে, তখন আর বের করে ক্লিন করা হবে না। যেহেতু রোজা তো চলেই আসছে, আরও অন্যান্য অনেক কাজ তো থাকেই। তো এই তো শুরু করেছি, যদিও ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, তবে এটার সঙ্গে কিন্তু অনেক ছোট ছোট লোম আছে। একটা সময় হতো হাঁস ক্লিন করতে অনেক সময় লেগে যেত, বাট এখন কিন্তু খুব একটা সময় আমার লাগেনি। আর কেন লাগেনি সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই তো শুরু করছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, হাত দিয়ে এইভাবে যদি আমি বাসা শুরু করি তাহলে কিন্তু আমার 2-3 ঘন্টা লেগে যাবে, কারণ এটা আসলে এত ছোট ছোট লোম, এগুলো আসলে এইভাবে ক্লিন করা খুবই কষ্টসাধ্য। তো একটুখানি করলাম, করে হচ্ছে ধুয়ে নিয়েছি আমি, কারণ একটু পিছলা পিছলা হয়ে আছে, তার জন্য ধুয়ে দেন হচ্ছে এটাকে আমি ক্লিন করব। এখন তো অনেকে অপেক্ষা করছো যে আমি কিভাবে এত অল্প সময় হাঁসটা পরিষ্কার করলাম। নর্মালি হচ্ছে যে শুম থাকে, আমরা অনেকেই চিনি, কিন্তু 2 কাটালা। সহজ ভাষায় বলতে গেলে দেখতাম অনেকে ব্রু প্লাগ করে যেই শোনগুলা দিয়ে, ওই টাইপের কিছু শোন আছে। একটু মানে ওটা যেমন একটু বাঁকানো হয় আর একটু লম্বা টাইপের। সরি টু সে আমি দেখাতে পারছি না তোমাদের, তার কারণ হচ্ছে আমি যখন হচ্ছে কাজটা করেছি তখন কিন্তু ভিডিওটা করা হয়নি, ভুলেই গেছিলাম। তার একটা কারণ হচ্ছে আমার কিন্তু ভিডিও মুড করা ছিল, বাট স্টপ করে যে রেখেছিলাম, দেন এই তো কাজ শুরু করে দিয়েছি, তারপর আর অন করতেই ভুলে গেছি। দেন যখন আমার কাজ কমপ্লিট হলো তখন দেখলাম ভিডিও তো স্টপ করে আছে, মানে আর পুশ করতে মনে ছিল না, তার জন্য আর দেখাতেই পারিনি। তো ওটা দিয়ে তোমার একদম ছোট ছোট গুলা টান দিলেই উঠে চলে আসে, তবে হ্যাঁ ওটা যদি একটু গরম করে নাও তাহলে বেশ ভালোই হয়। হালকা একটু গরম করে নিয়েছিলাম আমি, তার কারণ হচ্ছে হাঁসটা যেহেতু একটু তেলতেলা, কয়েকবার টানলে কিন্তু তারপরে দেখা যায় কি তারপর ওটাতে আর ধরে না, পিছলা হয়ে যায়, তখন একটু প্রবলেম হয়। আবার অনেকে হচ্ছে যেটা বললাম যে অনেকে গরম করে নেয়, তবে আমি কখনো গরম করে নিই না। আমি নর্মালি হচ্ছে যখন একটু পিছলা হয়ে যায় তখন আমি একটু আটা নিয়ে নেই, মানে একটু মুছা দিয়ে নিই আটা দিয়ে, কারণ আটা থাকলে তো আরও পিছলা হয়ে যাবে, বুঝতে পারছো। জাস্ট একটু মুছে নেই যাতে অয়েলি ভাবটা কেটে যায়, মুছে একদম শুকনো করে ফেলি, দেন আবার করি। তো এইভাবে করলে অনেক দ্রুত করা যায়, যেখানে তোমার আধা ঘন্টা লাগবে ক্লিন করতে সেখানে 10 মিনিটই এনাফ। দেন তারপরে ছোট ছোট যেগুলো ছিল একদমই ছোট, তো ওটা হচ্ছে আমি গুনার মাজনি দিয়ে ঘষা দিয়ে নিয়েছিলাম। দু একটা যা ছিল যেটা আমার চোখে পড়ছিল না, সেটা তো ওটা দিয়ে করার পর হচ্ছে একদম ক্লিন হয়ে গেছে। তো এটা আমি এত সুন্দর করে পরিষ্কার করেছি, আমার আর রান্না করার সময় একদমই টাচও করতে হবে না, শুধু ধুয়ে রান্না করলেই হয়ে যাবে। আমাদের কাজকে সহজ করার জন্য ছোটোখাটো একটু টিপস ফলো করলে কিন্তু হয়ে যায়, কারণ খুব একটা কঠিন কিছু নয়, এই কাজগুলো খুবই ইজিলি করা যায়। লাস্টে তো এই তো পুড়ে নিয়েছিলাম, পুড়ে কেটে নিয়েছি। আর মাঝখানের অংশগুলো যেটা বললাম যে পোস্ট করতে ভুলে গেছি, ভিডিওই হয়নি, সো তোমাদের আর দেখাতেও পারিনি। তারপরে যে একটু মনটা খারাপ হয়েছিল, যাই হোক কিছু করার নেই, যেটা হয়নি সেটা নিয়ে আফসোস করারও কিছু নেই। আমি সবগুলো হাঁসের মাংস সিনকে দিয়ে দিয়েছি, আর এখানে মোটামুটি বেশ অনেকগুলোই মাংস হয়েছে, যেহেতু ভালোই বড় ছিল। তবে মানে তেল এত বেশি,
আমি তো হাত দিয়ে ধরতেই পারছিলাম না কাটার সময়, বারবার হাত পিছলে যাচ্ছিল। তো আমি জাস্ট এমনি নর্মালি একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু বুঝতে পারছো কাটার পরে রক্ত পানি বের হয়। জাস্ট দুইটা ধোয়া দিয়ে তারপরে তুলে ফেলবো, রান্না করব তখন তো প্রপারভাবে করে নিব। তো এই আজকে তো আর রান্না করব না, ফ্রিজে রেখে দিব, তার জন্যই হচ্ছে বেসিক্যালি এটা করা। আমাদের ফ্যামিলির সদস্যের সংখ্যা আমরা ৩ জন, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমি, আমরা ৩ জনই হাঁসের মাংস ভীষণ পছন্দ করি। তবে এটা মানে কি বলবো, খেতে তো সময় লাগে না, কিন্তু এটা প্রসেসিং করে রান্না করতে অনেকটা সময় লেগে যায়, বিশেষ করে বাছতে গেলে এত সময় লেগে যায় যেটা বলার মতো না। দুই একটা গেড়া এমনভাবে লেগে থাকে যেটা টানলেও ওঠে না, মানে এত অবস্থা খারাপ হয়। তবে হ্যাঁ, আমার এই পদ্ধতি তোমরা যদি ফলো করো তাহলে তোমরা খুবই দ্রুত করতে পারবে। যাই হোক, আমি এই তো গিলাটাও ক্লিন করে নিলাম। এখন হচ্ছে সবগুলা একটা বক্সে করব, আর কিছুটা বাটির মধ্যে রেখে দিব, কারণ এটা 2-1 দিনের মধ্যেই রান্না করব। রিসেন্টলি কালকেই করব, কারণ টাটকা জিনিসের স্বাদটাই অন্যরকম, ফ্রিজে অনেকদিন থাকলে সেই মজাটা থাকে না। এই তো 3টা ভাগ করে নিয়েছি, আর 2 বক্স রেখে দিব, মানে 3টাই রেখে দিব। বাটিটা রাখার কারণ হচ্ছে আমি এটা কালকে রান্না করব, আমার হাজব্যান্ড যদি বাসায় থাকে তার জন্য বেসিক্যালি এইভাবে রান্না করেছি। মাংসের পর্বটা তো গেল, তারপরেই তো কাঁচা বাজারও আছে কিছু। আমার ফ্রিজটা নর্মালি খুবই ছোট, মাত্র 10.5 সেফটি মেবি। তো বুঝতে পারছো, অনেক কিছু চাইলেও কিন্তু রাখা যায় না, ফ্রিজের মধ্যে জায়গা থাকে না। ওর বাবাকে বলেছিলাম মটরশুঁটি যদি পাও তাহলে নিয়ে এসো, বেশি আনার দরকার নেই, কারণ ফ্রিজ তো লোড আছে, তার জন্য অল্প করেই নিয়ে এসেছে। এখানে সিম নিয়ে এসেছে, এই বাতি সিমগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে, বিচিগুলো আমি অনেক পছন্দ করি। তো একটু মানে ভালোই আছে, সিমগুলোও টাটকা আছে, একটু ঢেলে নিচ্ছি। আর মটরশুঁটিগুলো যেহেতু এটা পরিষ্কার করব, তাই আলাদা একটা ঝুড়িতে রেখে দিলাম। রেগুলার খাওয়ার জন্য সেই বাজারগুলো তো আছেই, এইগুলা জাস্ট বুঝতেই পারছো রমজান উপলক্ষে একটু ছোটোখাটো প্রিপারেশন, যেহেতু আমরা মানুষই 2 জন, আর তার মধ্যে আমার হাজব্যান্ড শুধু সেহরির সময় বাসায় খাবে, তাছাড়া তো তারা থাকাই হবে না। সো আমি একা মানুষ, বুঝতে পারছো একবেলা খাওয়ার জন্য আর কতটুকু বা লাগে। আর মেয়ে তো এক হিসাবের বাইরে, ওর জন্য আসলে কিছুই করতে হয় না, ও সারাদিন না খেয়েই থাকতে পারে, শুধু পানি হলেই হয়ে যায়। মানে আমার মেয়ের অবস্থা হচ্ছে এরকম, তারপরও ছোট মানুষ, চেষ্টা করি। আজকে যেমন হয়েছে, ওর বাবা ওকে ভাত খাওয়ানো শুরু করেছে, দেন সে একবার মুখে দিয়েছে, তারপরে সে আর খাবেই না। ওর বাবা প্রায় 35 মিনিট বসেছিল ভাত নিয়ে, খাওয়াতে পারিনি, একটা সময় রাগ করে উঠে গেছে। দেন হচ্ছে আমি খেয়েছি, ওর বাবা খেয়েছে, তারপর আবার আমি বসেছি ওকে নিয়ে, সেই ভাত ওকে 40 মিনিট লেগেছে আমার খাওয়াতে। ভাত তো খাইনি, শুধু 2 টুকরা মাংস খেয়েছে, এই হচ্ছে তার অবস্থা। এখানে কিছু টমেটো আসে, মানে টমেটোগুলো ভালোই ফ্রেশ আছে মোটামুটি, তবে খাবার যেহেতু আছে এখান থেকে কিছু আমি ফ্রিজে রাখবো, ফ্রোজেন করব, মানে কেটে ধুয়ে একটা বক্স করে রাখবো, কারণ ডালের মধ্যে দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। কাঁচামরিচ তো বেশ কিছু রয়েছে, তো এই তো অল্প করে আবার নিয়ে এসেছে। আর কাঁচামরিচটা নর্মালি হয় কি, ওর বাবা বাজার করলে সবসময় একটু একটু করে নিয়ে আসে, ওই একটু একটু জমতে জমতে একটা সময় অনেক হয়ে যায়, তারপরে কিছু পচে যায়, কিছু পেকে যায়, এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি এই তো বাজারগুলোকে একটু খুলে নিলাম, জাস্ট পানিটা শুকাই গেলে ফ্রিজে এগুলো রাখবো। এখানে আদা আছে, আদা রসুন পেস্ট যদিও আমার আছে, অনেক দিন চলে যাবে, তারপরও নিয়ে এসেছি, কারণ রোজার মধ্যে হয় কি এই এক্সট্রা কাজগুলো করতে ভালো লাগে না, আর এক্সট্রা কাজ করতে গেলে দেখা যায় নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করা যায়, এক্সট্রা যেই ইবাদতের সময়টা সেটাই কিন্তু পাওয়া যায় না। আর আমাদের একটা মানে ব্যাপার হয় কি, আমার হাজব্যান্ড যেহেতু অনেক রাত করে আসে, আমরা একবারে সেহরি খেয়েই ঘুমাই, কারণ একটা মানুষ 1টা 1:30 বাজে শুয়ে তারপরে কিন্তু আর উঠতেই মন চায় না। যেহেতু এই টাইমটাতে ওদের দোকানের বেচাকেনা অনেক ভালো থাকে, তো নর্মালি দেখা যায় আমাদের শুতে শুতেই 2টা বেজে যায়, আসার পর খাওয়া দাওয়া, একটু রেস্ট নিতে হয়, এইটা সেটা করতে করতে 2টা বাজলে তো তখন দেখা যায় সেহরির টাইমই হয়ে যায়, 1-1.5 ঘন্টা ঘুমে কিন্তু আর হয় না। তো তার জন্য আমরা সবসময় এই কাজটাই করি, একবারে সেহরি খেয়েই ঘুমাই। এখানে কিছু শুকনা বাজর আছে, আমার প্রিন্সেসের জন্য নিউটেলা নিয়ে এসেছে, খারের মধ্যে এটা অনেক পছন্দ করে। ছোট্ট একটা কফি জার আছে, রোজার মধ্যে কফিতে খুব একটা খাওয়া হবে না, তো তার জন্য ওর বাবাকে বলেছি ছোট্ট একটা নিয়ে আইসো, কারণ বড়টা হয় কি মাঝে মধ্যে না অনেক দিন থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়, দলা পেকে যায় কফিটা। তা আমাদের খুব একটা এরকম হয় না, 1-2 বার হয়েছিল, কারণ আমরা যেহেতু চা কফি একটু বেশিই খাই, বিশেষ করে আমি অনেক পছন্দ করি। এখানে ট্যাঙ্গা আছে, মানে ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভারের, এগুলা বেসিক্যালি রোজার প্রস্তুতি বলতে পারো। তো আরও কিছু আছে, আরও কিছু বলতে অনেক খাবার দাবার রয়েছে, সেগুলো আমার প্রিন্সেস নিয়ে গেছে খাওয়ার জন্য, মানে যত বিস্কিট টিস্কিট আছে সে ওই ব্যাগটা ধরেই নিয়ে গেছে, যা ছিল হাতের কাছে ওইগুলো একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ফ্রোজেন সমুচা ছিল মিনি, এটা আমার বেবি অনেক পছন্দ করে,
তোর বাবা এক প্যাকেট নিয়ে আসলে দেখা যায় আমি খুব একটা বেশি কিন্তু ফ্রিজে রাখি না, ফ্রোজেন খাবারগুলো এক সপ্তাহের মধ্যেই ওকে হচ্ছে খাইয়ে দেই। আর যখন নিয়ে আসে তখন তো অবশ্যই এক্সপায়ার ডেটটা খেয়াল করেই আনি সবসময়। সত্যি কথা বলতে এই ছোট্ট সমস্যাটা আমারও ভীষণ পছন্দ, খুবই ভালো লাগে খেতে। যদিও খুব একটা আনা হয় না, তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমার প্রিন্সেসের জন্য নিয়ে আসা হয়। তো ভাবলাম কয়েকটা সমোসা ভাজি চা খাই, কারণ একদমই ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ। জানি না মাঝে মধ্যে হুটহাট করে কেন যেন মুড সুইং হয়ে যায়, এটার অ্যাকচুয়ালি আমি কোনো কারণ খুঁজে পাই না। হয়তো বা একাকিত্ব ভুগি, এটার জন্য হতে পারে, কারণ দিন শেষে আমি আমার বলতে আসলে কিছুই নেই। কারণ প্রতিটা মানুষই তাদের নিজ নিজ জায়গা থেকে ব্যস্ততা কাজ কর্ম থাকে। আমি যখন ফ্রি থাকি তখন হয়তো বা সবাই ব্যস্ত থাকে, বা আমি যখন বিজি থাকি তখন হয়তো বা তারা ফ্রি থাকলেও ওই রকম আসলে আন্ডারস্ট্যান্ডিং কারোর সাথে এখন আর নাই। আগের মতো কমিউনিকেশন গ্যাপটা এত বেশি হয়ে গেছে, দিন শেষে একাই থাকতে হয়। সো মাঝে মধ্যে দেখা যায় কি একা থাকলে এমনিতে মন খারাপ লাগে, চাইলে অনেকের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়, কথা বলা যায়, বাট সেটা আমি করি না। করি না, তার অনেক রিজন আছে, যাই হোক সেগুলো আর না বলি। এই তো সমস্যা ভাবছি, 6 পিস নিয়েছি, কারণ এর চেয়ে বেশি দরকার নেই। আমার প্রিন্সেস আর আমি খাবো, ওর বাবা তো হচ্ছে বাইরে আছে। পাশে চুলা তো চা বসিয়ে দিয়েছি, দেনই তো ভাবছি আর প্রিন্সেসের সঙ্গেই কথা বলছি। কিছু করার নেই, আসলে আমাদের সংসার জীবনে প্রতিটা মেয়েরই একটা বিষয় হয়, সেটা হচ্ছে আমার মনে হয় পার্সোনালিটি কারোর সঙ্গে শেয়ার করা উচিত না। পার্সোনাল কিছু টপিক থাকে, ব্যাপার থাকে, যেগুলো শেয়ার করলেই দুর্বলতা প্রকাশ পায়। কারণ সুযোগ বুঝে সবাই কথা শোনাতেই বেশি পছন্দ করে, কেউ কখনো কারো গোপনীয়তা রক্ষা করতে পছন্দ করে না। যত মানুষই আমার লাইভে এসেছে বা আমার আশেপাশ থেকে আমি উপলব্ধি করেছি, তার জন্য আমি চেষ্টা করি আমার যত মনের কথা আছে, যেগুলো একান্তই আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, সেগুলো আমি আকাশে উড়িয়ে দিই। তারার দিকে তাকিয়ে তাকিয়ে তারাদের সঙ্গে সেই গল্পগুলো করি, তাহলে মনটা ভীষণ হালকা লাগে। যাই হোক, তোমাদের অনেক সিক্রেট বলে দিলাম। এদিকে আমার সমস্যা কিন্তু ভাজা হয়ে গেছে। ছিল আমার মতো এরকম অনেকেই আছে, ধাক্কা খেতে খেতে একটা সময় অনেকে হাত হয়ে যায়, তখন আর কারো মিষ্টি কথাও কিন্তু মিষ্টি লাগে না, তেতোই মনে হয়। যতই মিষ্টি আসুক না কেন, সেই মানুষটাকে একবার চেনা হয়ে গেলে তখন তার মিষ্টি কথাগুলোও কিন্তু ভালো লাগে না, বিষের মতোই লাগে। এনিওয়েজ, অনেক গল্পই করলাম। সো এই তো আমার 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 হাজবেন্ড, যার সঙ্গে আমি মন খুলে সব কিছু শেয়ার করতে পারি। আমাদেরও কিন্তু মনোমালিন্য হয় ঝগড়া, বাট সেটা খুবই কম সময়ের জন্য। তবে তার কাছেই আমি সবকিছু শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।